হ্যালো এভরিওয়ান, আমি আশিস পণ্ডিত। আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের কাছে আমি ক্লাস নিয়ে এসেছি বা ক্লাস নেব, সেটা হচ্ছে রকস ক্লাসিফিকেশন, অরিজিন, ক্লাসিফিকেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ শিলা বলতে কি বোঝায়, তার উৎপত্তি কি, বৈশিষ্ট্য কি এবং তার শ্রেণীবিভাগ। এই বিষয়টি বা এই টপিকটি মূলত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং বর্তমানে যে এসএলএসটি যে পরীক্ষা, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিক থেকে আজকে আমি সমস্ত বিষয়, খুঁটিনাটি বিষয়গুলি নিয়ে আলোচনা করব, যা এইচএস, গ্র্যাজুয়েশন এবং এসএলএসটি পরীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা তোমাদের প্রত্যেককে বলবো, বিষয়টি প্রথম থেকে লাস্ট অবধি দেখো, অতি অবশ্যই তোমাদের এটা কাজে লাগবে। আমি প্রথমেই বলবো যে শিলা কাকে বলে। শিলা বলতে বোঝায় যে ভূত্বক যে উপাদানে গঠিত, তাদেরকে একত্রে বলা হয় শিলা। এখানে একটা বিষয় হচ্ছে ভূত্বক কি। ভূত্বক বলতে বোঝায় যে আমি কিন্তু এর আগের একটা ক্লাস নিয়েছি, সেখানে ভূত্বক বলতে কি বোঝায় সেখানে আমি আলোচনা করেছি, যেটা ইন্টেরিয়র অফ দ্য আর্থ বা আর্থ ক্রাস্ট লেয়ারিং অ্যান্ড কম্পোজিশন। তাহলে ভূত্বক কি না, ভূত্বক হচ্ছে না পৃথিবীর উপরিপৃষ্ঠে যে কঠিন যে শিলামণ্ডল আছে বা শিলা আছে, তাকে বলা হয় ভূত্বক। পৃথিবীর উপরিপৃষ্ঠে যে কঠিন শিলামণ্ডল বা শিলা, তাকে বলা হয় ভূত্বক। এবার শিলা কাকে বলে না, শিলা হচ্ছে ভূত্বক গঠনকারী উপাদানগুলিকে একত্রে বলা হয় শিলা। ভূবিজ্ঞানে বলা হয় যে নুড়ি, কাঁকর, বালি, কাদা ইত্যাদির সমাবেশই হচ্ছে শিলা। অর্থাৎ কয়েকটি মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত হয় খনিজ, এবং শিলা হচ্ছে নানা রকম খনিজের সমাবেশ। তাহলে এবার আমি বলি যে শিলাকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করি। কি কি না, একটু আগে বললাম যে শ্রেণী বিভাগ। প্রধানত শিলাকে তিনটি ভাগে ভাগ করা যায়। কি বললাম, প্রধানত শিলাকে তিনটি ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে ইগনিয়াস রক বা আগ্নেয় শিলা, সেডিমেন্টারি রক বা পাললিক শিলা, এবং মেটামরফিক রক বা রূপান্তরিত শিলা। তাহলে প্রধানত তিনটি শিলা, একটা হচ্ছে ইগনিয়াস রক বা আগ্নেয় শিলা, একটা হচ্ছে সেডিমেন্টারি রক বা পাললিক শিলা, আর একটা মেটামরফিক রক অর্থাৎ রূপান্তরিত শিলা। প্রথমে আমি আলোচনা করব যে আগ্নেয় শিলা সম্পর্কে। এই আগ্নেয় শিলা সম্পর্কে যদি তোমরা প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা বিষয়, খুঁটিনাটি বিষয়গুলি জেনে যাও, তাহলে এখান থেকে এমসিকিউ তোমাদের কোনো ভাবতে হবে না, এমসিকিউ অতি অবশ্যই কমন আসবে। তাছাড়া গ্র্যাজুয়েশনের জন্য বড় প্রশ্ন এখান থেকে থাকছি, আমি একদম ক্লাসের শেষে বলে দেবো যে এখান থেকে কি কি এমসিকিউ আসবে এবং কি কি বড় প্রশ্ন আসবে, বা সামনে যে পরীক্ষা প্রিপারেশনের জন্য কি কি প্রশ্ন আসবে। এবার বলি ইগনিয়াস রক সম্পর্কে। ইগনিয়াস রক হচ্ছে কি না, ল্যাটিন ইংরাজি শব্দ ইগনিয়াস, কিন্তু ল্যাটিন শব্দ ইগনিস, IGNIS। ইগনিস এর অর্থ হচ্ছে ফায়ার বা আগুন। তাহলে ল্যাটিন শব্দ ইগনিস থেকে এসেছে এই ইগনিয়াস শব্দটি, যার অর্থ ফায়ার বা আগুন। অর্থাৎ ভূগর্ভে উত্তপ্ত, গলিত বা তরল অবস্থাপ্ত থেকে শীতল হয়ে যে সমস্ত শিলার সৃষ্টি হয়, তাকে বলা হয় কি না, ইগনিয়াস রক বা আগ্নেয় শিলা। তাহলে আগ্নেয় শিলা কি হয় না, উত্তপ্ত তরল অবস্থা থেকে বা গলিত তরল অবস্থা প্রায় থেকে শীতল হয়ে যে শিলার সৃষ্টি হয়, তাকে আমরা বলবো কি না আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা তাহলে এখান থেকে বৈশিষ্ট্য কি কি পেতে পারি না, প্রত্যেকটা বিষয় কিন্তু আমি বললি তোমাদের, প্রত্যেকটা বিষয় এখানে কিন্তু তোমরা জেনে যাবে। অর্থাৎ এখান থেকে আইডিয়াটা আমি বলতে চাইছি যে আইডিয়াটা তোমাদের কাছে যেন ক্লিয়ার থাকে। আইডিয়া যদি ক্লিয়ার থাকে বা জিনিসটা সম্পর্কে তুমি প্রকৃত ধারণা থাকে, তাহলে তোমাকে মুখস্থ করতে হবে না এবং এটা সারা জীবন মনে থাকবে। ক্লিয়ার? এবার আমি কি বললাম না, আগ্নেয় শিলার কি কি বৈশিষ্ট্য হতে পারে। এই শিলা অত্যন্ত শক্ত, কঠিন এবং ক্ষয় প্রতিরোধকারী। এই শিলায় কোনো স্তর দেখা যায় না। স্তর যদি দাঁড়া দেখা যায়, তাহলে সেই শিলা জীবাশ্ম দেখা যাবে না। তাহলে এই শিলার কতগুলি আমি বৈশিষ্ট্য পেলাম। এবার আসি যে ইগনিয়াস যে রক, এই রক বা শিলার কতগুলি ভাগে ভাগ করা যায়। এটা আমি সম্পূর্ণটা দেখাবো বোর্ড ওয়ার্কের মধ্য দিয়ে, যে ইগনিয়াস শিলাকে
বা আগ্নেয়শিলাকে কতগুলি ভাগে ভাগ করা যায় এবং প্রত্যেকটি ভাগ সম্পর্কে ডিসকাস করব এবং তার ছবি এঁকে এঁকে আমি তোমাদের বোঝাবো। তা আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব প্রথম থেকে ভিডিওটি লাস্ট অবধি দেখো এবং যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। কেমন? চলো এবার বোর্ড ওয়ার্ক। আমি প্রথমেই চলে এসেছি ইগনিয়াস রক বা আগ্নেয়শিলা। আমি কি একটু আগেই বললাম যে ইগনিয়াস শব্দটি ইগনিস, IGNIS, ইগনিস অর্থাৎ ল্যাটিন শব্দ থেকে এসেছে, একটু আগে আমি বলেছি। এরপর আমি বলবো কি না আগ্নেয়শিলাকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উৎপত্তি অনুসারে, যেটা অরিজিন অনুসারে বা উৎপত্তি অনুসারে অন দা বেসিস অফ অরিজিন, রাসায়নিক সমন্বয় অনুসারে কেমিক্যাল কম্পোজিশন অনুসারে, আর একটা গঠন অনুযায়ী বা স্ট্রাকচার অনুযায়ী অন দা বেসিস অফ স্ট্রাকচার। এবার আমি বলি যে উৎপত্তি অনুসারে এই শিলাকে প্রধানত দুটি ভাগে ভাগ কি না, একটা হচ্ছে নিঃসারী আর একটা হচ্ছে উদ্ভিদী। এই নিঃসারী এবং আর একটা হচ্ছে উদ্ভিদী। এখানে বুঝতে হবে যে নিঃসারী বলতে কাকে বলে, উদ্ভিদী বলতে কাকে বলে। এবার নিঃসারীকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটা বিস্ফোরণ জাতীয় আগ্নেয়শিলা, একটা শান্ত ধরনের আগ্নেয়শিলা। উদ্ভিদীকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটা পাতালিক একটা উপপাতালিক। এখানে একটু আমি ডিসকাস করে নেই যে নিঃসারী বলতে কি বোঝায়, উদ্ভিদী বলতে কি বোঝায়। এখানে আমি জাস্ট একটা ছবি আঁকছি। এই যে ছবিটা, এই ছবিটা যেটা আমি এঁকেছি এখানে, এখান থেকে ম্যাগমা, এটা হচ্ছে ম্যাগমা। ম্যাগমা আস্তে আস্তে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে সেটা লাভায় পরিণত হয়। অর্থাৎ ভূগর্ভের ভেতরে যখন থাকে উত্তপ্ত গলিত অবস্থা তখন তাকে বলা হয় ম্যাগমা। এই ম্যাগমা যখন কোন রকম ফাটলের মধ্য দিয়ে ভূপৃষ্ঠে এসে নির্গত হয় তখন সেটা লাভায় পরিণত হয় এবং লাভা আস্তে আস্তে শীতল হয়ে গিয়ে শিলায় পরিণত হচ্ছে, তার নাম হচ্ছে আগ্নেয়শিলা। তো এইকে আমি আগ্নেয়শিলা বললাম। এবার এই ভূগর্ভের মধ্যে দিয়ে যখন ম্যাগমা বাইরে বেরিয়ে আসে লাভা রূপে, তখন আমি তাকে বলবো কি নিঃসারী। তখন তাকে আমি কি বলবো, নিঃসারী আগ্নেয়শিলা। যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসবে লাভা রূপে শীতল হয়ে ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে যাওয়ার পর যে শিলা হয় তাকে নিঃসারী আগ্নেয়শিলা বলবো। কিন্তু অনেক সময় দেখা গেছে যে ভূগর্ভের মধ্যেই উত্তপ্ত আস্তে আস্তে শীতল হয়ে গিয়ে যে শিলার সৃষ্টি হয়েছে তাকে আমরা বলবো কি না পাতালিক। এটা হচ্ছে কি আমার পাতালিক। এই যে এখানে ভাগ আছে, একটা উদ্ভিদী দু রকম ভাগ, একটা পাতালিক উপপাতালিক। অর্থাৎ ভূগর্ভের মধ্যেই যখন ম্যাগমা ধীরে ধীরে শীতল হয়ে গিয়ে জমাট বাঁধে তখন তাকে আমি বলবো কি উদ্ভিদী আগ্নেয়শিলা। অর্থাৎ ভূপৃষ্ঠের বাইরে এটা নির্গত হতে পারে না, তাই একে বলা হয় উদ্ভিদী আগ্নেয়শিলা বা ইন্ট্রুসিভ আগ্নেয়শিলা। এই আগ্নেয়শিলাকে দুভাগে ভাগ করা যায়, একটা পাতালিক, এটা হচ্ছে উপপাতালিক। আর একটা কি না উপপাতালিক। ভিডিওটা তোমরা প্রত্যেকটা ভালো করে দেখো, প্রত্যেকটা পয়েন্ট যে আমি ডিসকাস করছি এখান থেকেই তোমাদের ক্লাসটা কমপ্লিট করলে এখান থেকেই তোমাদের মোটামুটি আমি বলে দিচ্ছি যে সবটা তোমরা বুঝে যাবে। দেখো এখানে পাতালিক বলতে কি বোঝায় না, ম্যাগমা যখন একদম ভূঅভ্যন্তরের মধ্যে অত্যন্ত গভীরে যখন জমাট বাঁধে তখন তাকে বলা হয় পাতালিক। আর এই ম্যাগমা যখন ভূপৃষ্ঠের একটু গভীরে অর্থাৎ ভূপৃষ্ঠে নির্গত হতে পারে না, ভূপৃষ্ঠের উপরে নির্গত হয়ে গেলেই তখন তাকে নিঃসারী বলবো। তাই ভূপৃষ্ঠে একটু অল্প গভীরে যখন সেই ম্যাগমাটা জমাট বাঁধে তখন তাকে বলবো এটা উপপাতালিক, এটা হচ্ছে পাতালিক। পাতালিকটা হচ্ছে অত্যন্ত গভীরে এবং উপপাতালিকটা হচ্ছে কি না ভূপৃষ্ঠের একটু গভীরে, ভূপৃষ্ঠের সামান্য একটু গভীরে, তাকে বলা হয় উপপাতালিক। আর পাতালিকটা হচ্ছে একেবারে ভূঅভ্যন্তরের মধ্যে অত্যন্ত গভীরে। এবার দেখুন দেখা গেছে যে নিঃসারীকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটা বিস্ফোরণ জাতীয় আগ্নেয়শিলা, একটা শান্ত ধরনের আগ্নেয়শিলা। বিস্ফোরণ জাতীয় যে আগ্নেয়শিলাটা আছে সেটা আবার পাইরোক্লাস এবং টেব্রা। পাইরো বলতে ফায়ার, তো পাইরোক্লাস একটা কি টেব্রা, এই দুটো হচ্ছে উদাহরণ। শান্ত ধরনের যে আগ্নেয়শিলা আছে সেটা অত্যন্ত বিস্ফোরণ না করে ধীরে ধীরে শীতল হয় যখন তখন তাকে ধীরে ধীরে নির্গত হয়ে যখন শীতল হয় তখন তাকে বলা হচ্ছে শান্ত ধরনের আগ্নেয়শিলা। এবার আসি
উদ্ভিদের মধ্যে পাতালিক আর উপপাতালিক। পাতালিকের মধ্যে যে আমি বললাম যে শিলা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ ভূমধ্যরের গভীরে শীতল হয়ে ঠান্ডা হয়ে গিয়ে যে শিলা সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে পাতালিক, যেমন হচ্ছে গ্রানাইট। উপপাতালিকের মধ্যে কি আছে না, ভূপৃষ্ঠে নির্গত না হতে না পেরে ভূপৃষ্ঠের থেকে একটু অল্প গভীরে যে শিলা সৃষ্টি হয় তাকে বলা উপপাতালিক। এই উপপাতালিকের মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে, অনেকগুলো ধরনের উপপাতালিক হয়। আমি একটু সেটা ডিসকাস করে নিই ছবি এঁকে এঁকে। যেমন একটা হচ্ছে যে ব্যাথলিত। ব্যাথলিতটা কি না, ব্যাথলিত হচ্ছে যে ভূপৃষ্ঠে নির্গত হতে না পেরে যখন গম্বুজাকৃতি শেপ আকারে যখন জমাট বাঁধে, অর্থাৎ ভূপৃষ্ঠে নির্গত না হতে পেরে, ভূপৃষ্ঠের বাইরে নির্গত হতে না পেরে যখন ম্যাগমা ভূগর্ভের মধ্যেই অল্প গভীরে, ভূপৃষ্ঠের নিচে অল্প গভীরে যখন জমাট বাঁধে, ঠিক গম্বুজাকৃতি আকার সৃষ্টি করে, একটা গম্বুজাকৃতি আকার সৃষ্টি করে, তখন তাকে আমি বলবো কি না ব্যাথলিত। এটার নাম হচ্ছে কি না ব্যাথলিত। ব্যাথলিত এটা একটা ব্যাথলিত আকার, যেটা হচ্ছে কি না উপপাতালিকের একটা উদাহরণ। নেক্সট একটা উদাহরণ কি দেবো আমি না, হচ্ছে যখন এই সঞ্চয়টা বা শীতল হয়ে যখন আকারটা ধারণ করে একটা কেমন না একটা উত্তর লেন্সের মতো, একটা উত্তর লেন্সের মতো আকার যখন ধারণ করবে তখন তাকে আমি বলবো ল্যাকোলিথ। ল্যাকোলিথ তখন তাকে বলবো ল্যাকোলিথ। যখন উত্তর লেন্সের মতো আকার ধারণ করে তখন তাকে বলা হয় কি ল্যাকোলিথ। একটু আগে যেটা বললাম সেটা ব্যাথলিথ। এরপর আসি থ্যাকোলিথ। থ্যাকোলিথ হচ্ছে বলি জাতীয় শিলাস্তরে ঊর্ধ্বভঙ্গে এবং অধভঙ্গে যখন ম্যাগমা জমাট বাঁধে এবং শীতল হয় তখন যে ধরনের শিলার সৃষ্টি হয় সেটা হচ্ছে কি না থ্যাকোলিথ। এই যে ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ, এইখানে যে সঞ্চয় হচ্ছে, ম্যাগমার যে সঞ্চয় হচ্ছে, তখন তাকে আমরা কি বলবো না থ্যাকোলিথ। আরেকটা উদাহরণ আছে যেটা হচ্ছে লপোলিথ। লপোলিথটা হচ্ছে না একটা অগভীর সমুদ্রের মতো বা একটা সরার মতো আকার ধারণ করে। অগভীর একটা উপত্যকা বা লপোলিথ অগভীর একটা উপত্যকার মতো ধারণ করে। আগেটা ছিল কি ল্যাকোলিথ, যেটা উত্তর লেন্সের মতো। এটা একটু অন্য ধরনের লপোলিথ, যেটা হচ্ছে অগভীর একটা উপত্যকার মতো সৃষ্টি হয়, অগভীর উপত্যকার মতো সৃষ্টি হয়। এর নাম হচ্ছে কি না লপোলিথ। লপোলিথ এটা হচ্ছে কি না লপোলিথ, LAPOLITH, লপোলিথ। জার্মান শব্দ লোপোস থেকে এসছে, অর্থাৎ যার অর্থ হলো অগভীর উপত্যকা। নেক্সট সিল এবং ডাইক। সিল হচ্ছে কি না যখন অনুভূমিক ভাবে জমাট বেঁধে যে শিলা সৃষ্টি করে তাকে বলা হয় সিল। আর ডাইক কি, ডাইক হচ্ছে যখন ভার্টিক্যাল ভাবে উলম্ব ভাবে যখন সঞ্চিত হয়ে জমাট বাঁধে তখন তাকে বলা হয় ডাইক। তখন তাকে কি বলা হয় ডাইক। তাহলে আমরা কতগুলো উদাহরণ পেলাম, একটা পেলাম ব্যাথলিথ, 2 নম্বর পেয়েছি কি ল্যাকোলিথ, ব্যাথলিথ, ল্যাকোলিথ, লোপোলিথ, থ্যাকোলিথ, সিল এবং ডাইক। তাহলে এই কটা আমরা উদাহরণ পেলাম কি কি না উপপাতালিক শিলার কিছু উদাহরণ, বা এইগুলো এইরকম ভাবে সৃষ্টি হয়। এরপর আমি চলে আসবো যে রাসায়নিক সমন্বয় অনুসারে আগ্নেয়শিলাকে ক ভাগে ভাগ করা যায়। ক ভাগে না আগ্নেয়শিলাকে ভাগ করা যায় রাসায়নিক সমন্বয় অনুসারে আম্লিক মানে অ্যাসিডিক, মধ্যবর্তী ইন্টারমিডিয়েট, ক্ষারকীয় এবং অতি ক্ষারকীয়। তাহলে এর আগে আমি কোনটা পড়েছিলাম না উৎপত্তি অনুসারে, রাসায়নিক সমন্বয় অনুসারে এবং গঠনের ভিত্তি অনুসারে। এখন ডিসকাস করব যে রাসায়নিক সমন্বয় অনুসারে ক ভাগে ভাগ করা যায় না 4 ভাগে। একটা হচ্ছে আম্লিক, অর্থাৎ আম্লিক তখনই বলবো যখন আগ্নেয়শিলায় সিলিকার মাত্রা থাকবে 66% বেশি, তাকে আমি বলবো আম্লিক বা অ্যাসিডিক আগ্নেয়শিলা। যার উদাহরণ হচ্ছে গ্রানাইট। মধ্যবর্তীটা কি না যখন সিলিকার মাত্রা থাকবে 52 থেকে 66% মধ্যে, তখন তাকে বলবো ইন্টারমিডিয়েট আগ্নেয়শিলা, অর্থাৎ বা মধ্যবর্তী আগ্নেয়শিলা। যার নাম হয়, একটা উদাহরণ বললাম এখানে কি ডায়োরাইট।
নেক্সট ক্ষারকীয় বা বেসিক, অর্থাৎ 45 থেকে 52% সিলিকার মাত্রা থাকবে, তখন সেই আগ্নেয়শিলাকে বলবো না না ক্ষারকীয় বা বেসিক আগ্নেয়শিলা। নেক্সট হচ্ছে কি অতি ক্ষারকীয় আগ্নেয়শিলা বা আলট্রা বেসিক, যেখানে 45% কম যখন সিলিকার মাত্রা থাকবে তখন তাকে বলা হবে অতি ক্ষারকীয় আগ্নেয়শিলা বা পেরিডোটাইট। এখানে প্রশ্ন আছে যে সিলিকার মাত্রা 66% বেশি হলে সেই শিলাকে কি বলা হয়, সেই আগ্নেয়শিলাকে কি বলা হয়? দিয়ে 4টে উদাহরণ থাকবে, যে কোনো একটা হবে। তাহলে কি উদাহরণ থাকলো আমার হবে কি না আম্লিক বা অ্যাসিডিক, বা যদি সেই শিলাটা উদাহরণ দেওয়া থাকে সেটা হবে গ্রানাইট। অনেক সময় প্রশ্ন আসতে পারে যে ক্ষারকীয় বা বেসিক যে আগ্নেয়শিলা আছে তা তাতে সিলিকার মাত্রা কত না 45 থেকে 52%, বা অতি ক্ষারকীয় অতি ক্ষারকীয় যে আগ্নেয়শিলা আছে সেটার মাত্রা কত না সিলিকার মাত্রা হচ্ছে 45 এর কম, যেটা উদাহরণ পেরিডোটাইট। তাহলে এই কটা পয়েন্টের মধ্যে থেকেও কিন্তু আমাদের অনেক প্রশ্ন আসতে পারে। নেক্সট, গঠনের ভিত্তি অনুসারে আগ্নেয়শিলাকে বা অন দা বেসিস অফ স্ট্রাকচার এর গঠনের ভিত্তি অনুসারে আগ্নেয়শিলাকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্লাসের গঠন আর একটা হচ্ছে ক্লাসের আয়তন। ক্লাসের গঠন প্রকৃতি অনুসারে একে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হোলোক্রিস্টালাইন, হিপোক্রিস্টালাইন আর হ্যালোক্রিস্টালাইন। হোলোক্রিস্টালাইনটা কি না এই শিলাটি ধীর গতিতে শীতল হয়, খুব ধীর গতিতে শীতল হয়, তাই একে বলা হচ্ছে কি হোলোক্রিস্টালাইন, যেটা উদাহরণ আমি একটা লিখেছি গ্রানাইট। হিপোক্রিস্টালাইনটা কি না দ্রুত গতিতে শীতল হয়, যার উদাহরণ হচ্ছে একটা কি ডলারাইট, আর একটা হচ্ছে হ্যালোক্রিস্টালাইন, যেটা অধিকতর দ্রুত গতিতে শীতল হয়, সেটা হচ্ছে কি না ওবিসিডাইন, একটা হচ্ছে আগ্নেয়শিলা। তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে হোলোক্রিস্টালাইন শিলাটি দ্রুত গতিতে হয় শীতল হয়, না ধীর গতিতে হয়, না অধিক দ্রুত গতিতে হয়। তাহলে এখান থেকে হোলোক্রিস্টালাইনটা কি না। এবার নেক্সট আসি ক্লাসের আয়তন অনুসারে। ক্লাসের আয়তন অনুসারে ঠিক একই রকম ভাবে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফেনিরেটিক, অ্যাফানেটিক এবং ক্রিপ্টোক্রিস্টালাইন। এই ফেনিরেটিকের মধ্যে অর্থাৎ এটা দ্রুত বা স্থূল দানা দেখা যায়, এখানে স্থূল দানা, এটা হচ্ছে গ্রানাইট। এটা এরপর হচ্ছে অ্যাফানেটিকটা কি, অ্যাফানেটিক হচ্ছে এখানে সূক্ষ্ম দানা, সেটা হচ্ছে ব্যাসল্ট। এবং ক্রিপ্টোক্রিস্টালাইনটা কি না অতি সূক্ষ্ম দানা, যেটা হচ্ছে কি ওবিসিডাইন, যেটা আমাদের মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে হয় যে এর মধ্যে যে ক্লাসের আয়তনটা কেমন আছে, সেটা হচ্ছে কি ওবিসিডাইন। তাহলে এখান থেকে আমি জানতে পারছি যে ইগনিয়াস রক সম্পর্কে তার কতগুলি শ্রেণীবিভাগ বা কতগুলি ভাগে ভাগ। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ভাগ, যে উৎপত্তি অনুসারে, রাসায়নিক সমন্বয় অনুসারে এবং গঠনের ভিত্তি অনুসারে। তা উৎপত্তি অনুসারে একটু আমি বলে নিই। উৎপত্তি অনুসারে নিঃসারী এবং উদ্ভিদী, এখান থেকে মূলত যে বিভিন্ন ভূমিরূপ গুলো তৈরি হয়েছে, সেই ভূমিরূপ গুলো বা আকৃতি গুলো কিন্তু আমাদের পরীক্ষায় পড়ে, যে উপপাতালিক শিলায় উপপাতালিকের যে ধরনগুলো আছে, যে ব্যাথলিথ, ল্যাকোলিথ, লেপোলিথ, থ্যাকোলিথ, সিল, ডাইক, এগুলি নিয়ে আলোচনা করো। বা প্লুটোনিক বা পাতালিক শিলা আগ্নেয়শিলা কাকে বলে তার একটি উদাহরণ দাও। বা বিস্ফোরণ জাতীয় যে আগ্নেয়শিলা সেটা কি কি হতে পারে, একটা হচ্ছে পাইরোক্লাস্ট এবং একটা টেবরা। শান্ত ধরনের আগ্নেয়শিলা কি হতে পারে তার কি উদাহরণ দাও। এইরকম ভাবে উৎপত্তি অনুসারে, রাসায়নিক সমন্বয় অনুসারে এবং গঠনের ভিত্তি অনুসারে, ক্লাসের গঠন প্রকৃতি অনুসারে, ক্লাসের আয়তন অনুসারে, এইটা সম্পর্কে যদি আমরা বলে ফেলি তাহলে কিন্তু আমাদের আগ্নেয়শিলা সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না, এবং আগ্নেয়শিলা থেকে যাবতীয় যা প্রশ্ন আসবে সবটা কিন্তু আমরা উত্তর দিতে পারবো। এবার আমি চলে আসবো সেডিমেন্টারি রক, অর্থাৎ শিলাকে যে আমি 3টে ভাগে ভাগ করেছিলাম, তার মধ্যে বলেছি আগ্নেয়শিলা, 2 নম্বর বলেছি পাললিক শিলা এবং 3 নম্বর হচ্ছে রূপান্তরিত শিলা। এখন আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে পাললিক শিলা, অর্থাৎ সেডিমেন্টারি রক। ইংরাজি শব্দ সেডিমেন্টারি এবং ল্যাটিন শব্দ থেকে এসেছে, যেটা অর্থ হলো সেডিমেন্টাম, যেটা অর্থ কি না সেডিমেন্টাম অর্থাৎ সিটিলিং ডাউন বা পাললিক শিলা। তাহলে পাললিক শিলার একটা সুন্দরভাবে যদি বোঝাতে চাই বা বলতে চাই, সেটা হচ্ছে কি না প্রাকৃতিক শক্তির দ্বারা এই ক্ষয়িত পলল যখন নদীবক্ষে, সমুদ্রে, হ্রদে বা মৈশপানে বা অগভীর সমুদ্রে জমা হয়, এবং তা ধীরে ধীরে ডাইজেনেসিস প্রক্রিয়ার দ্বারা, কি কি ডাইজেনেসিস প্রক্রিয়া আছে, এখানে কম্প্যাকশন, সিমেন্টেশন, সলিউশন,
ক্রিস্টালাইজেশন অ্যান্ড কেমিক্যাল অল্টারেশন, যা একত্রে ডাইজেনেসিস বলা হয়, এই প্রক্রিয়ার মাধ্যমে এই পলিস্তর যখন শিলায় পরিণত হয় তখন তাকে আমি বলবো পাললিক শিলা। তাহলে পাললিক শিলা বোঝাই যাচ্ছে পলিস্তর থেকে হয়, অর্থাৎ পলিস্তর যেখানেই থাকবে তাহলে সেটা হচ্ছে একটা স্তরীভূত শিলা। এই শিলায় জীবাশ্ম দেখা যাবে এবং এই শিলাতে কি হবে না ছিদ্র থাকবে। তাহলে এখানে আমরা তিনটে বৈশিষ্ট্য অলরেডি পেয়ে গেলাম, যে এটা স্তরীভূত শিলা, এখানে স্তর দেখা যায়, এখানে সছিদ্র থাকে এবং এই শিলাতে জীবাশ্ম দেখা যায়। এরপর আমি আসবো যে পাললিক শিলার যে বিভিন্ন রকম শ্রেণীবিভাগ সেগুলো নিয়ে। সেডিমেন্টারি রক সম্পর্কে বলবো। সেডিমেন্টারি যেটা ইংলিশ শব্দ কিন্তু ল্যাটিন শব্দ, যেটা সেডিমেন্টাম থেকে এসছে, যার অর্থ হচ্ছে কি না সেটেলিং ডাউন, অর্থাৎ থিতিয়ে পড়া। এবার সেডিমেন্টারি রককে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পলির প্রকৃতি অনুসারে, পরিবহনের মাধ্যম অনুসারে এবং পলির উৎপত্তি অনুসারে। পলির যে প্রকৃতি, সেই প্রকৃতি অনুসারে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যান্ত্রিক উপায়ে, জৈব পদার্থ উপায়ে এবং রাসায়নিক উপায়ে। অর্থাৎ পলির যে প্রকৃতি সেটাকে আমরা তিনটি উপায়ে ভাগ করতে পারি। একটা যান্ত্রিক উপায়ে গঠিত যান্ত্রিক উপায়ে গঠিত, একটা জৈব পদার্থ দ্বারা, একটা রাসায়নিক পদার্থ দ্বারা। অর্থাৎ যখন পলির সঞ্চয়টা হবে যান্ত্রিক, যে শিলার সৃষ্টি হচ্ছে তাকে আমি কি বলবো না না যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা। যেমন কি একটা বালুকাময় যেটা বেলে পাথর, কর্দমময় যেটা কাদা পাথর এবং শিলাখণ্ডময় যেটা কঙ্গুলোমারেট। তিনটে উদাহরণ এখানে আছে যে যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা। এবার আসবো যে জৈব পদার্থ। জৈব পদার্থ সমন্বয়ে যখন পাললিক শিলার সৃষ্টি হয় তখন তাকে জৈব পদার্থ দ্বারা গঠিত পাললিক শিলা বলে। এটা আবার অনেকগুলো ভাগ আছে, চারটে ভাগ। একটা চুন কর্মময় যেটা চুনাপাথর, বালুকাময় যেটা উদাহরণ হচ্ছে ডায়াটম, লৌহময় যেটা লৌহপ্রস্তর এবং অঙ্গারময় যেটা আমাদের কয়লা। অর্থাৎ জৈব পদার্থ দ্বারা গঠিত পাললিক শিলা চার প্রকার হয়। একটা চুন কর্মময়, বালুকাময়, লৌহময় এবং অঙ্গারময়। এবার রাসায়নিক গঠন অনুসারে যখন সৃষ্টি হয়, অর্থাৎ পলির সঙ্গে জলের একটা সংযোজন যখন হবে তখন যে শিলার সৃষ্টি হবে তাকে আমরা বলবো কি রাসায়নিক উপায়ে গঠিত পাললিক শিলা, যেটা উদাহরণ হচ্ছে সোমদব লবণ বা বলতে পারি ফটকিরি, সোমদব লবণ বা ফটকিরি। এরপর পরিবহনের মাধ্যম অনুসারে পাললিক শিলাকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কর্দমময় যেটা কাদা পাথর, যেটা নদীর সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়, নদীর যে পলল জমে যখন সৃষ্টি হয় তখন সেটা কাদা পাথর। বায়ু সঞ্চিত যেটা আমাদের লোয়েস আমরা জানি, এবং হিমাবহ সঞ্চিত যেটা হচ্ছে মোরেন। অর্থাৎ এটাকেও পরিমাণের মাধ্যম অনুসারে কিন্তু পাললিক শিলা তিন প্রকার: কর্দমময়, বায়ু সঞ্চিত এবং হিমাবহ সঞ্চিত পলল। এরপর আমি আসবো যে পলির উৎপত্তি অনুসারে। পলির উৎপত্তি অনুসারে প্রধানত দুভাগে ভাগ করা যায়, একটা সংঘাত, একটা হচ্ছে অসংঘাত। সংঘাতকে আবার সংঘাত বলতে বোঝায় যখন যান্ত্রিক উপায়ে গঠিত হয়, অর্থাৎ যখন শিলাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে জমার কোন স্থানে সস্থানে পড়ে থেকে জমাটবদ্ধ অবস্থায় যে শিলা সৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে মানে পলল জমে যে শিলা সৃষ্টি করছে তাকে আমরা কি বলবো, কি না তিনটে ভাগ সংঘাত অনুসারে, পলি উৎপত্তি অনুসারে যে সংঘাত, অর্থাৎ পাইরোক্লাস যেটা তুপ, কর্করীয় যেটা পল্লল, যেটা আমরা জানি যে কি আছে না কংগ্লোমারেট, এবং টেরিজোনাস শিলা। অর্থাৎ সংঘাতের কারণে কিন্তু আমরা তিনটে উদাহরণ দেখতে পাচ্ছি। একটা পাইরোক্লাস, এর উদাহরণ টুপ হতে পারে, কর্করীয় পল্লল একটা টেরিজোনাস শিলা। আর একটা অসংঘাতের মধ্যে আবার দুটি ভাগে ভাগ, যেটা রাসায়নিক উপায়ে গঠিত পাললিক শিলা আর একটা জৈব উপায়ে গঠিত পাললিক শিলা। একটা সংঘাত ক্লাস্টিক আর একটা হচ্ছে নন ক্লাস্টিক। নন ক্লাস্টিকের মধ্যে একটা হচ্ছে রাসায়নিক, যার উদাহরণ হলো ডলোমাইট, আর একটা জৈব উপায়ে গঠিত পাললিক শিলা যার উদাহরণ হচ্ছে কি না চুনাপাথর। তা প্রধানত আমরা দুটো রক বললাম, একটা হচ্ছে আগ্নেয় শিলা আর একটা হলো পাললিক শিলা। এবার নেক্সট যেটা আমি আসবো সেটা হচ্ছে মেটামরফিক রক বা রূপান্তরিত শিলা। বেশ, এবার আমরা শুরু করতে চলেছি যে শিলার যে তিনটি ভাগ, অর্থাৎ আগ্নেয় শিলা, পাললিক শিলা। এবার নেক্সট আমরা আসছি মেটামরফিক রক, যেটা অর্থ গ্রিক শব্দ মেটামরফোস থেকে এসছে, যার অর্থ হচ্ছে চেঞ্জ ইন ফর্ম। চেঞ্জ ইন ফর্ম বলতে বোঝায় একটা শিলা থেকে অন্য শিলায় রূপান্তর হচ্ছে। পাললিক শিলা বা আগ্নেয় শিলা
যখন অতিরিক্ত তাপ ও চাপের ফলে বা রাসায়নিক সমন্বয়ের ফলে যখন অন্য শিলায় রূপান্তর ঘটে বা রূপান্তরিত হয়, তখন আমরা তাকে বলবো কি রূপান্তরিত শিলা বা মেটামরফিক রক। এই মেটামরফিক রককে আমরা কতগুলি ভাগে ভাগ করতে পারি তা আমরা দেখিয়ে দিই। সেটা হচ্ছে না, মেটামরফিক রক একটা হচ্ছে রূপান্তরের মাধ্যম অনুসারে আর একটা রূপান্তরের বিস্তৃতি অনুসারে। রূপান্তরের মাধ্যম বলতে কিভাবে হয় না, একটা তাপীয় প্রক্রিয়া হয় প্রচন্ড তাপের ফলে, একটা গতিশীল অথবা অতিরিক্ত চাপের ফলে, একটা জলজ আর একটা জলস্তরের চাপ, একটা জল এবং তাপ উভয়ের প্রেসারের ফলে কি হচ্ছে না রূপান্তর সৃষ্টি হচ্ছে। এবার রূপান্তরের বিস্তৃতি অনুসারে একটা হচ্ছে স্থানীয় রূপান্তর, অল্প বিস্তর জায়গায় যখন এটা রূপান্তর ঘটে তখন তাকে বলা হচ্ছে স্থানীয় রূপান্তর, এবং বৃহৎ এলাকা জুড়ে যখন রূপান্তর ঘটে তখন সেটা হচ্ছে কি না বৃহৎ এলাকা রূপান্তর। এবারে আমি নিচে একটু ডিসকাস করেছি যে এই যে মেটামরফিক রক, এখান থেকে অনেক প্রশ্ন আসে যে আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত শিলার কতগুলি উদাহরণ দাও। যেমন গ্রানাইট থেকে, গ্রানাইট হচ্ছে আগ্নেয় শিলা, নিস হচ্ছে আমাদের রূপান্তরিত শিলা, অর্থাৎ গ্রানাইট থেকে নিস একটা রূপান্তরিত শিলার উদাহরণ। ব্যাসল্ট হচ্ছে আমাদের গ্রানাইট, ব্যাসল্ট হচ্ছে আমাদের আগ্নেয় শিলা, সেটা থেকে যখন রূপান্তর হয় তখন হচ্ছে অ্যাম্ফিবোলাইট। অগাইট হচ্ছে আমাদের আগ্নেয় শিলা, সেখান থেকে রূপান্তরিত হয়ে সৃষ্টি হয় হর্নব্লেড অর্থাৎ রূপান্তরিত শিলা। পাললিক শিলা থেকে রূপান্তরিত শিলা কিছু উদাহরণ এখানে দেখানো হয়েছে। বেলে পাথর থেকে যেমন কোয়ার্টজাইট, চুনা পাথর থেকে মার্বেল এবং কাদা পাথর থেকে সেল বা স্লেট। এবার এখানে রূপান্তরিত শিলা থেকে আবার রূপান্তরিত শিলা কিছু হয়ে থাকে, যেমন নাইস থেকে ফ্লাইট এবং ফ্লাইট থেকে সিস্ট। এগুলো মূলত অনেক সময় এমসিকিউ বেসিসে প্রশ্ন আসে, এবং এটা অনেক ছোট ছোট প্রশ্ন আসে যেগুলো এই শিলার উদাহরণ থেকে, যে আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত শিলা কি উদাহরণ আছে, পাললিক শিলা থেকে রূপান্তরিত শিলা কি উদাহরণ আছে, বা রূপান্তরিত শিলা থেকে অন্য ধরনের রূপান্তরিত শিলা কি কি উদাহরণ আছে, এখান থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন আসে, যেটা 11-12 বলো বা গ্র্যাজুয়েশন বলো বা চাকরির যে কোনো পরীক্ষায় ভূগোল রিলেটেড বিষয়ে এই টপিক থেকে এই সমস্ত প্রশ্নগুলো আসতে পারে। এবার আমি যেটা আলোচনা করব, যেটা একদম শেষ পর্যায়ে, যেটা আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা, যেটা বৈশিষ্ট্য, তার শ্রেণীবিভাগ, তার গুরুত্ব বা সেই শিলাকে আমরা কিভাবে চিনবো সেটা বিষয়ে যখন আলোচনা করলাম, তারপরে যেটা আলোচনা আমি করতে চলেছি সেটা হচ্ছে শিলা চক্র। অর্থাৎ এই তিনটে শিলা কিভাবে একটি থেকে অন্যটি রূপান্তরিত হয় এবং তা কিভাবে হচ্ছে, এইটা নিয়ে যখন একটা সার্কেলের মধ্যে দিয়ে আবদ্ধ হয় তখন তাকে আমরা বলবো শিলাচক্র। দেখা যাক, প্রথমে আমরা পেয়ে গেছি কি না আগ্নেয় শিলা, যেটা প্যারেন্ট রক। এই শিলা থেকেই মূলত অন্যান্য শিলা সৃষ্টি হচ্ছে, যা প্রায় সমস্ত শিলার 80% এই শিলাটা আছে। এই শিলা থেকে প্রধানত অন্যান্য শিলার সৃষ্টি হচ্ছে। আগ্নেয় শিলা ক্ষয় এবং সঞ্চয়ের ফলে কি হচ্ছে না পাললিক শিলার সৃষ্টি হয়। আগ্নেয় শিলা যখন ক্ষয় এবং সঞ্চয় হবে হয়ে পলল আকারে জমাটবদ্ধ অবস্থায় যে শিলা সৃষ্টি হচ্ছে ডায়োজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে, তখন তাকে আমরা বলবো পাললিক শিলা। ঠিক একই রকম ভাবে আগ্নেয় শিলা তাপ, চাপ এবং রাসায়নিক প্রক্রিয়ার দ্বারা রূপান্তরিত হয় রূপান্তরিত শিলা। তাহলে আগ্নেয় শিলা দু রকম ভাবে সৃষ্টি হচ্ছে, অন্যান্য শিলা রূপান্তরিত হচ্ছে না, আগ্নেয় শিলা ক্ষয় এবং সঞ্চয়ের ফলে পাললিক শিলা সৃষ্টি হয়, এবং এই আগ্নেয় শিলায় আবার অন্য শিলার সৃষ্টি হচ্ছে কি তাপ, চাপ এবং রাসায়নিক প্রক্রিয়ার দ্বারা রূপান্তরিত শিলায় রূপান্তরিত হচ্ছে। পাললিক শিলার ক্ষেত্রে কি হচ্ছে না, পাললিক শিলা তাপ, চাপ এবং রাসায়নিক প্রক্রিয়ার দ্বারা রূপান্তরিত শিলায় পরিণত হচ্ছে। ঠিক একই রকম ভাবে পাললিক শিলা আবার আগ্নেয় শিলায় পরিণত হয় কিভাবে না গলন এবং শীতলীকরণের দ্বারা। মনে রাখতে হবে যে আগ্নেয় শিলা তখনই সৃষ্টি হবে যখন সেটা গলিত অবস্থায়, অর্থাৎ প্রচন্ড উত্তাপের ফলে যখন গলে যাবে, তখন শীতলীকরণের দ্বারা যে শিলা সৃষ্টি হবে সেটা হচ্ছে আগ্নেয় শিলা, রূপান্তরিতই হোক বা পাললিক শিলা থেকেই হোক। পাললিক শিলা থেকে যখন গলন শীতলীকরণের দ্বারা যে শিলা সৃষ্টি হবে তখন তাকে হচ্ছে আগ্নেয় শিলা। ঠিক এখান থেকেও তাই তাপ, চাপ, এই গলন এবং শীতলীকরণের দ্বারা আগ্নেয় শিলা সৃষ্টি হচ্ছে। আবার এদিকে দেখা গেছে রূপান্তরিত শিলা যখন ক্ষয় এবং সঞ্চয় হবে তখন সৃষ্টি হবে পাললিক শিলা। একই রকম ভাবে রূপান্তরিত শিলা শিলা থেকে আগ্নেয় শিলায়, আবার আগ্নেয় শিলা থেকে পাললিক শিলা,
অর্থাৎ এই যে একটা সার্কেলের মধ্যে এটা আবদ্ধ থাকছে বা চক্র আকারে ঘুরতে থাকছে, এটা কি আমরা বলছি কি না শিলা চক্র, কি না শিলা চক্র। তাই এটা খুব গুরুত্বপূর্ণ যে কোন শিলা কিভাবে সৃষ্টি হচ্ছে। ক্ষয়ের ফলে যখন আমরা সৃষ্টি হব, অর্থাৎ ক্ষয় এবং সঞ্চয়ের ফলে কি শিলা সৃষ্টি হবে না পাললিক শিলা সৃষ্টি হবে, অর্থাৎ সেটা আগ্নেয় শিলা থেকে হতে পারে বা রূপান্তরিত শিলা থেকে হতে পারে। এবং আগ্নেয় শিলা তখনই সৃষ্টি হবে, পাললিক শিলা বা রূপান্তরিত শিলা যখন গলিত অবস্থায় বা শিথিলীকরণের দ্বারা সৃষ্টি হবে কি না আগ্নেয় শিলা। তাই এইরকম ভাবে কিন্তু আমাদের আগ্নেয় শিলা, পাললিক শিলা বা রূপান্তরিত শিলাটাকে একত্রে আমরা বলবো কি না শিলাচক্র। তাহলে আজকের আমাদের বিষয়ের কি কি আলোচনা করলাম না শিলা বলতে কি বোঝায়, শিলা কাকে বলে, শিলাকে কয় ভাগে ভাগ করা যায়, এবং সেই যে তিনটে ভাগে ভাগ করলাম তাদেরকে প্রত্যেকটি ভাগে সম্পর্কে আমরা জানতে হবে, প্লাস সেটাকে কয় ভাগে ভাগ করা যায় এবং তাদের কি কি উদাহরণ আছে বিস্তারিত ভাবে কিন্তু, এবং বৈশিষ্ট্য বিস্তারিত ভাবে কিন্তু আমাদের জানলেই মোটামুটি ভাবে এই শিলা সম্পর্কে বা শিলার বৈশিষ্ট্য সম্পর্কে বা শিলার শ্রেণীবিভাগ সম্পর্কে পরিষ্কার একটা ধারণা আমরা পাবো। এর থেকেই আমরা এই ধারণাটা যদি আমরা জানতে পারি বা বুঝতে পারি বা উপলব্ধি করতে পারি, এখান থেকে কিন্তু আমরা অসংখ্য প্রশ্ন উত্তর দিতে পারবো, কি গ্র্যাজুয়েশনে, কি এমসিকিউ প্রশ্ন বা আমাদের চাকরির যে কোনো পরীক্ষায়। ধন্যবাদ, ভালো থাকবেন। আশা করি এই ভিডিওটা অবশ্যই তোমাদের কাজে লাগবে। আর একটু বলে দিই যে আমার এই ডেসক্রিপশন বক্সে তোমাদের এই চ্যাপ্টার রিলেটেড বা এই টপিক রিলেটেড শর্ট প্রশ্ন থাকবে, এমসিকিউ থাকছে, প্লাস একটা ব্রিফলি নোট দেওয়া থাকছে, যেখানে আমার বোঝানোর যে সমস্ত বিষয়গুলি বললাম সেগুলো ওখানে কিন্তু নোট হিসাবে তোমরা পেয়ে যাবে। আর পিডিএফ ডাউনলোড করলেই তোমরা সেখান থেকে নিজের মতো করে পড়তে পারবে। যদি একটা লাস্ট পয়েন্ট একটা বলে দিই, যদি তোমাদের বিষয়টি থেকে ক্লাসটি থেকে যদি একটু উপকার লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো বা ক্লাসগুলো তোমরা সবসময় দেখতে পাও। ধন্যবাদ।